আজকে শক্তি চট্টোপাধ্যায় রচিত অবনী বাড়ি আছো কবিতা সম্পর্কে আলোচনা করব। অবনী বাড়ি আছো কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের ধর্মে আছো জিরাফেও আছো কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1965 সালে। অবনী বাড়ি আছো কবিতাটিকে একটি সাংকেতিক কবিতা বলা যেতে পারে। অসাধারণ প্রতীকময়তায়, ব্যঞ্জনায়, সাংকেতিকতায় এবং পরাবাস্তবতাবাদের আবহে কবি শক্তি চট্টোপাধ্যায় এই কবিতাটি রচনা করেছেন। এই কবিতাটিতে কবি শক্তি চট্টোপাধ্যায় যেন নিজের অন্তঃসত্ত্বাকেই উদ্ঘাটন করেছেন। অবনী বাড়ি আছো কবিতাটিতে একটা সাধারণ চিত্র বা বহিরাঙ্গিক চিত্র রয়েছে এবং পাশাপাশি অন্তরঙ্গ ভাব এবং ভাবনা এবং সাংকেতিকতাও আছে। বহিরাঙ্গের চিত্রটা যদি দেখা যায় যে সমস্ত পাড়া যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় বাইরের থেকে কেউ কড়া নেড়েছে এবং ডাক দিয়েছে, অবনী বাড়ি আছো। কবি যে পরিবেশের কথা বলেছেন সেই পরিবেশে বৃষ্টি পড়ে 12 মাস ধরে এবং সেখানকার মেঘ গাভীর মতো মন্থর গতিতে চলে বেড়ায়। সেখানকার মানুষেরা গভীর ঘুমে আচ্ছন্ন এবং সেই সময় বাইরে দরজায় কেউ কড়া নেড়েছে এবং জিজ্ঞেস করেছে, অবনী বাড়ি আছো। সেখানকার মানুষেরা ক্লান্তিতে শরীরে নিবিড় ব্যথা ও কাতরতা নিয়ে ঘুমিয়ে পড়েছে এবং সেই সময় বাইরে কেউ দরজায় কড়া নেড়েছে এবং জিজ্ঞেস করেছে, অবনী বাড়ি আছো। কে এই অবনী? অবনীর পরিচয় কি? অবনীকে বুঝতে গেলে বুঝতে হবে কবির অন্তঃসত্ত্বাকে, কবির অন্তর্মনকে। এই কবিতাটিকে কবি যেন বেশ কয়েকটি স্তরে বিভক্ত করেছেন। আমাদের অন্তর্মনে বিভিন্ন সত্তা রয়েছে, কবি সেই সত্তাগুলোকে ব্যক্ত করছেন। বর্তমান যুগের এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে কবি নিজের অন্তঃসত্ত্বার দ্বিধা দ্বিখণ্ডিত রূপকে কবি যেন প্রত্যক্ষ করছেন অবনী বাড়ি আছো কবিতার মধ্যে দিয়ে। কবিতাটির প্রথম স্তবকে কবি বলেছেন, দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো। এখানে কবি যে পাড়ার কথা বলেছেন সেই পাড়া হলো মানব সভ্যতা ও মানব সমাজ। যে মানব সভ্যতা ও মানব সমাজ স্বার্থকেন্দ্রিক ও আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। সুধীন্দ্রনাথ দত্তের উট পাখি কবিতার মতো।
তারা এতই স্বার্থমগ্ন বা এতই আত্মকেন্দ্রিক যে বাইরের মানব জীবন সম্পর্কে বা একটা মানুষ এবং তার সঙ্গে যে আরেকটা মানুষের যে স্বাভাবিক সৌহার্দ্য সম্পর্ক বা সহানুভূতির সম্পর্ক, মনুষ্যত্বের সম্পর্ক, এগুলো সম্পর্কে বা জীবনের কোনো সত্যতা সম্পর্কে খবরই রাখে না। মানুষ এতই আত্মকেন্দ্রিক ও স্বার্থমগ্ন হয়ে পড়েছে। তো এই স্বার্থমগ্ন বা আত্মকেন্দ্রিক মানব সভ্যতা বা মানব সমাজ যখন নিদ্রাতে আচ্ছন্ন, অর্থাৎ নিদ্রা এখানে চেতনার মৃত্যু, মানুষের চেতনার যখন মৃত্যু হয় তখন সেই মানুষকেই ব্যঞ্জিত করা হয় নিদ্রাচ্ছন্ন রূপে। এবং সেই চেতনাহীন মানুষেরা মানুষের সেই সভ্যতা এবং জগতে নিস্তব্ধ রাত্রিতে মানুষ যখন মায়া মোহের অন্ধকারে যখন জড়িয়ে পড়েছে, ঠিক সেই সময় বিশ্বসত্তা অর্থাৎ বাইরের থেকে মানব সত্তাকে ডাক দিয়েছে। এই মানব সত্তাই হলো অবনী, অবনী হলো বিবেক। এবং বাইরের থেকে বা বিশ্ব সত্তা কড়া নেড়েছে, মানব সত্তাকে ডাক দিয়েছে। এবং এই মানব সত্তাই হলো অবনী, যে অবনী বাড়িয়াছ কিনা। দ্বিতীয় স্তবকে দেখা যায় কবি লিখেছেন, বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাঙ্ক মুখ সবুজ নালি ঘাস, দুয়ার চেপে ধরে অবনী বাড়িয়াছ। কবি যে পরিবেশের কথা বলেছেন সেখানে বৃষ্টি 12 মাস ধরে পড়ে। এই বৃষ্টি উর্বরা শক্তির প্রতীক। বৃষ্টি মাটিকে উর্বরা শক্তিতে সমৃদ্ধ করে। অর্থাৎ এখানে কবি কোন পরিবেশের কথা বলেছেন? এই পরিবেশ যেন কবির অন্তর্মন, এবং এই অন্তর্মনে কবির যে মানব সত্তা, সেই মানব সত্তা যথেষ্ট শক্তি ও সামর্থ্যের ক্ষমতা রাখে। বিশ্বসত্তার ডাকে সাড়া দেওয়ার জন্যে বা বিশ্বসত্তার ডাকে সাড়া দেওয়ার জন্য, বিশ্বসত্তার সঙ্গে মিলিত হওয়ার জন্যে তার যথেষ্ট শক্তি আছে, যথেষ্ট ক্ষমতা আছে মানব সত্তার। কিন্তু সেই মানব সত্তা বিশ্বসত্তার ডাকে সাড়া দিতে পারে না। কেননা লোভ মোহ স্বার্থপরতার মেঘ আচ্ছন্ন করে রাখে, আড়াল করে রাখে বিশ্ব সত্তাটাকে। এবং সেই বিশ্ব সত্তার সৌন্দর্যালোককে মানব সত্তাটি দেখতে পায় না। যেমন মেঘ আড়াল করে রাখলে মানুষ যেমন সূর্যকে দেখতে পায় না, ঠিক তেমনি লোভ মোহ বা স্বার্থপরতার মেঘ আচ্ছন্ন করে রাখে বিশ্ব সত্তাকে, বলেই মানব সত্তা বিশ্ব সত্তাকে দেখতে পায় না। একটা পার্থক্য থেকেই যায়। আবার মানব সত্তা যখন বিশ্ব সত্তার সঙ্গে যখন মিলিত হতে যায়, ঠিক সেই সময় পরাঙ্গ মুখ সবুজ নালি ঘাস, পরাঙ্গ মুখ অর্থাৎ প্রতিকূলগামী, সবুজ নালি ঘাস, নালি ঘাস মানে খুব বড় বড় ঘাস, অর্থাৎ মনের যে সমস্ত ক্ষুদ্রতা রয়েছে, সংকীর্ণতার গণ্ডি রয়েছে, সেগুলো দুয়ার আটকে ধরে। মানব সত্তা এবং বিশ্ব সত্তার মিলনের পথে বাধা হয়ে দাঁড়ায়। মানব সত্তা বিশ্ব সত্তার ডাকে সাড়া দিতে পারে না, কিন্তু বিশ্ব সত্তা মানব সত্তাকে কিন্তু আহ্বান করেই, অবনী বাড়িয়েছ।
কবিতাটির শেষ স্তবকটিতে কবি বলেছেন, আধেক লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়িয়াছ। কবি বলেছেন আধেক লীন হৃদয়, অর্থাৎ যে হৃদয় লোভ, মোহ, স্বার্থ, আসক্তির বন্ধনে অর্ধেকটা আচ্ছন্ন হয়ে গেছে। কবি হৃদয়ের কথা তো বারংবার বলেছেন তার সাহিত্যে। হৃদয়পুর নামে তার জীবনে একটা উপন্যাস আছে, ঠিক তেমনিভাবে হৃদয়ের কথা তিনি বারংবার বলেছেন। হৃদয়পুরের জটিলতার কথা বারংবার বলেছেন। সেই হৃদয়কে অনুসরণ করেই, সেই হৃদয়ের পথে কবি হেঁটেছেন অনেক দূর পর্যন্ত। কবি চেয়েছেন সেই হৃদয়টাকে পবিত্র করতে। লোভ, মোহ, স্বার্থপরতা, সংকীর্ণতা, এসব থেকে মুক্তি নিয়ে তিনি হৃদয়কে পবিত্র করতে চেয়েছেন। কিন্তু ক্লান্তিতে, ব্যথায় কবির যে আমি সত্তা তা ঘুমিয়ে পড়েছে। আমি সত্তাটিই চাই হৃদয়কে পবিত্র করতে। আমি সত্তার মধ্যে যে ইচ্ছে শক্তি থাকে, এই আমি সত্তা যা শরীর কেন্দ্রিক স্থূল ভাবনা বা স্থূলতাপূর্ণ বা জড়তাপূর্ণ বিষয়গুলোকে নিয়েই মগ্ন হয়ে থাকে, এই আমি সত্তাটি প্রয়াস করে হৃদয়কে পবিত্র করার, কিন্তু অত সহজে হৃদয়কে হয়তো পবিত্র করতে পারে না। তাই আমি সত্তাটি ক্লান্তিতে, ব্যথায় শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়ে নিরাশ হয়ে। কিন্তু আমি সত্তাটি ঘুমিয়ে পড়লে কি হয়? বিশ্ব সত্তা আবার মানব সত্তাকে আহ্বান জানায়, ডাক দেয়, অবনী বাড়িয়াছ। এবং এই যে ডাকাটা, এটা কিন্তু চলতেই থাকে বারংবার মানব জীবনের পথে। যখনই কোনো সংকটকালীন যুগ পরিস্থিতিতে মানব সত্তা যখন জড়তায় আচ্ছন্ন হয়ে যায়, মানব সত্তা যখন জীর্ণতায় আচ্ছন্ন হয়ে যায়, ঠিক সেই সময় বিশ্ব সত্তা মানব সত্তাকে কিন্তু ডাক দেয় যে মানব সত্তা বা মানব চেতনা জেগে আছে কিনা, মানুষের মধ্যেকার যে বিবেক তা জেগে আছে কিনা। বিশ্ব সত্তা সেই বিবেককে ডাক দেয়, সেই মানব সত্তাকে ডাক দেয়, মানব চেতনাকে ডাক দেয়। এবং এই ডাকটা কিন্তু শুনতে থাকে শ্রোতারূপী সত্তা, যে শুনতে থাকে বিশ্ব সত্তার সেই ডাকটিকে, যে ডাকটি মানব সত্তাকে ডাকে বারংবার। এই যে শ্রোতারূপী সত্তা, সেই শ্রোতারূপী সত্তাটি কিন্তু নির্লিপ্তই থেকে যায়। তো এই কবিতাটিতে দেখা যায় যে কবি নিজের অন্তর সত্তাকেই যেন জাগ্রত করতে চেয়েছেন। এখানে বেশ কয়েকটি ভাবনাকে যদি আমরা সামনে রাখি, তাহলে এই কবিতাটি ভালোভাবে স্পষ্ট হয়ে ওঠে আমাদের সামনে, যে এখানে অবনী হলো মানব সত্তা, এবং বাইরে যে কড়া নাড়ছে দরজা, সে হলো বিশ্ব সত্তা, এবং যে শুনছে সে হলো কবির অন্তর্গত শ্রোতারূপী সত্তা। আর একটা হচ্ছে আমি সত্তা, যে শরীর কেন্দ্রিক ভাবনা চিন্তা নিয়ে থাকে। তো এইভাবে যদি চারটা স্তরে যদি ভাগ করা হয় এবং অবনী বাড়িয়াছ কবিতাটা যদি পড়া হয়, তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যায় আমাদের সামনে এই কবিতাটি। তাহলে এই অবনী বাড়িয়াছ কবিতার মধ্যে আমরা দেখি যে সাংকেতিকতা। কবি এক সংকটকালীন যুগ এবং পরিস্থিতিকে ঘিরে এই কবিতাটি রচনা করেছেন, এবং কবি যেন নিজের অন্তরতম চেতনাকেই যেন জাগ্রত করতে চেয়েছেন এই কবিতাটিতে। এই কবিতাটির সঙ্গে পাশ্চাত্য কবি ওয়াল্টার ডিলামেয়ারের দ্য লিসেনার্স কবিতার, কিংবা এডগার এলেন পোর দ্য রেভেন কবিতার
কিছু কিছু সাদৃশ্য পাওয়া যায়, কিন্তু বৈসাদৃশ্যটাই বেশি। কেননা পাশ্চাত্য কবিদের ওই কবিতাগুলোতে অলৌকিকতার এবং রহস্যময়তার বিষয়টা একটু বেশি করে দেখানো হয়েছে, কিন্তু এই কবিতাটিতে কবি নিজের অন্তর্মনকে উদ্ঘাটন করছেন, কবির অন্তঃসত্ত্বাকে উদ্ঘাটন করছেন, কবি নিজের অন্তঃসত্ত্বাকে বিশ্লেষণ করছেন। তাই এই কবিতাটি হয়ে উঠেছে কবির অন্তর্চেতনার জাগরণের কবিতা, এবং একই সঙ্গে একটি দুঃসময় বা সংকটকালীন মুহূর্তকে বা মানব সভ্যতার সংকটকালীন মুহূর্তকে বা অবক্ষয়ী চেতনা বা যুগের একটা সময়কে কবি যেন এই কবিতাটিতে তুলে ধরেছেন। আমরা পরবর্তীকালে আবার আসবো অন্য একটি কবিতা নিয়ে। আজকের আলোচনা এখানেই শেষ। নমস্কার, ধন্যবাদ।